আমি কি থাকাম না, কেন বের হয়ে যাই? কেন, কিসের জন্য? আমরা তো হারিয়ে যে যাব। হারলে আমি যদি শপথ নিতে যেতাম তাহলে আমি রেজিগনেশনটা করতাম। এখন তো কোয়েশ্চেন ডাজন্ট অ্যারাইজ। জোর করে দখল করে যদি কেউ মনে করে যে আমি কি রেজিগনেশন দিতে হবে, নো, নট দ্যাট। Now also I want to say that we didn't lose the election. It is their forceful attempt to defeat us. Officially they may, through election commission, can defeat us. But morally I am telling you that we won the election. নমস্কার, আমি নারায়ণ, আর আপনারা দেখছেন জেটিভি বাংলা। আমাদের সঙ্গে আছে জেটিভি বাংলার এডিটর জয়ন্ত বর্মন এবং ভারতীয় জনতা পার্টির সদস্য গোপাল বর্মন। আমার কিছু প্রশ্ন, প্রিয় দর্শক, কিছু প্রশ্ন গোপাল বর্মনের কাছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, অর্থাৎ বিদায়ী মুখ্যমন্ত্রী, তিনি পশ্চিমবাংলার জনগণের রায়কে অস্বীকার করছেন। এতে আপনার কি মনে হয়? আপনি একজন ভারতীয় নাগরিক এবং ভারতীয় সংবিধানকে শ্রদ্ধা রাখতে বলা জনগণ, আপনার কি মনে হয় পশ্চিমবাংলার জনগণকে এটা অপমান করা হচ্ছে না? প্রথমে আপনাদের জেটিভির এডিটর জয়ন্ত বর্মনকে ধন্যবাদ জানাচ্ছি এই কারণেই, আপনারা যেভাবে আজকে প্রায় 1 বছর থেকে আপনারা যেভাবে নিউজ পরিবেশন করছেন, আপনাদের নিউজ জনগণের মন কেড়ে নিয়েছে। আপনারা সত্যি এভাবে আপনাদের নিউজ পরিবেশন করবেন, সত্যিটাকে সত্যি বলবেন, মিথ্যাটাকে মিথ্যা বলবেন, যার জন্যই আপনাদের এই নিউজকে সবাই মোটামুটি আমাদের বাংলার, পশ্চিম বাংলার লোক আপনাদের নিউজকে মনের মতন বানিয়ে নিয়েছে। আপনারা পরিবেশন ভালো করে করবেন। এবার ঘটনা হচ্ছে, আপনারা যে প্রশ্নটা করেছেন মাননীয়ার বিষয়ে, উনি যে আজকে প্রথমেই যে পরিবেশনটা করলেন, আমি তো হারিনি। হারলে আমি শপথ নিতে যেতাম, তাই বলেছেন। পদত্যাগ করে শপথ উনি হারলে শপথ নিতে যেতেন। যে হারবে উনি কি শপথ নিতে পারেন? ওনার ব্রেনটা শেষ। উনি বাংলায় মানুষকে বিভ্রান্ত করছেন। আবার কি বলছেন, আমি হারলে শপথ নিতে যেতাম। এটা বাংলার মানুষকে বোকা বানানো। উনি হারেনি। উনি আবার কি বলছে, আমি হারিনি। নির্লজ্জ মুখ্যমন্ত্রী। ভারতবর্ষের মধ্যে এই প্রথম বাংলার জনগণ দেখছে যে হেরেও বলছে আমি হারিনি। হয়তো উনি আশাবাদী আছেন যে হয়তো রাজ্যপাল আমাকে যতক্ষণ আমার এই মুখ্যমন্ত্রী পদ থেকে নামিয়ে না দিবে ততক্ষণ হয়তো আমি থাকতে পারবো। উনি আশা করছেন মানে রাজ্যপাল উনিকে সরাবে, এই আশায় উনি আছেন। না হলে যে মুখ্যমন্ত্রী হেরে গিয়েছেন, উনি বাংলার মানুষের কাছে কিভাবে মুখ দেখাচ্ছেন বা বলছেন যে আমি এখনো হারিনি।
তো বাংলার মানুষ ঠিক বুঝতে পারছেন ওনার মতো নির্লজ্জ মুখ্যমন্ত্রী সারা ভারতবর্ষের মধ্যে নেই। আর উনার মনে যে ভয় জেগেছে, হয়তো উনি ভাবছেন আমি এখনই পদত্যাগ করব, তো হয়তো আমাকে এখনই অ্যারেস্ট করতে পারে। আমি বাংলার মানুষের সঙ্গে যেসব ছলনা করেছি, যেসব মিথ্যাচার করেছি, যেসব কেলেঙ্কারি করেছি, আমাকে হয়তো এক্ষুনি অ্যারেস্ট করতে পারে। এই ভয়ে উনি বলছেন আমি পদত্যাগ করব না। আমার যতটুকু দৃঢ় বিশ্বাস যে মাননীয় ভাবছে যে আমাকে অ্যারেস্ট করে ফেলবে। না, অ্যারেস্টের ব্যাপারটা না, উনি একটা চেয়ারের মোহে পাগল। যেভাবে মহাভারতে ধৃতরাষ্ট্র চেয়ারের পাগল ছিল, অর্থাৎ সিংহাসনের পাগল, উনিও একটা এই কলির যুগের ধৃতরাষ্ট্র। ধৃতরাষ্ট্র চেয়েছিল যে আমার ভাইপোকে বসাবো এই চেয়ারে। এই ধৃতরাষ্ট্রের মতোই আর কি, চেয়ারের যে মায়া, যে মোহ, এই মোহ ছাড়তে পারছে না। ওনাকে আমার মনে হয় রাষ্ট্রপতি যদি মানে উঠে চেয়ার থেকে উঠাতে চায়, তাও চেয়ারে ধরে রাখবে। তবে হ্যাঁ, আগামী 7 তারিখে ওনার মেয়াদ শেষ হওয়ার পর ওনার পদত্যাগ করার কোনো প্রয়োজন পড়বে না। অটোমেটিকলি আমাদের সংবিধানে এই প্রাবধান আছে যে ওনার পদ 7 তারিখে খারিজ হয়ে যাবে, কারণ 7 তারিখ অব্দি মেয়াদ আছে। তো উনি পদত্যাগ করলে হতো কি, ওনার সম্মান আরো বাড়তো। ওনাকে আবার কেয়ারটেকার রাখতো 7 তারিখ অব্দি। নতুন মুখ্যমন্ত্রী যতক্ষণ শপথ না নিচ্ছে ততক্ষণ অব্দি কেয়ারটেকার মুখ্যমন্ত্রী হিসাবে রাজ্যপাল ওনাকে অ্যাপয়েন্টমেন্ট করতো। তো ওনার সম্মান বাড়তো, কমতো না। তো উনি যেটা পশ্চিমবাংলার জনগণের সঙ্গে যে ধোঁকাবাজিটা করছে এখনো, এই ধোঁকাবাজির জবাব পাওয়ার পরেও উনি লজ্জা বোধ করছেন না। আর ওনাকে একজন সাংবাদিক জিজ্ঞাসা করেছিল আপনি কি আপনার দলকে কংগ্রেসের সঙ্গে মার্চ করে দিচ্ছেন? উনি বলল, খারিজ করেননি কথাটা। উনি বলছেন যে আমি আমাদের স্ট্র্যাটেজির কথা আপনাকে বলবো কেন। তো আপনার কি মনে হয় আগামী দিনে কংগ্রেসের সঙ্গে ম্যাচ করতে বাধ্য হবে তৃণমূল কংগ্রেস? ঠিক ঠিক আপনি যে কথা বলছেন, কথা শুনতে অপ্রিয় হলেও ঘটনা সত্য হলেও হতে পারে। কারণ উনি কংগ্রেস থেকে বেরিয়ে এসেছেন, উনির অতি ভবিষ্যৎ কংগ্রেসে ফিরে যেতে হবেই। উনি ঠিক মনে প্রাণে ভেবে নিয়েছেন, হয়তো প্রকাশ করছেন না, অতীতে প্রকাশ করবেন। সামনে যে ইলেকশন আসবে উনিকে কংগ্রেসের সঙ্গে যেতেই হবে। কারণ উনার জন্ম যেখানে, জন্মস্থানে উনাকে ফিরে যেতেই হবে। কংগ্রেসকে ঠগিয়ে, কংগ্রেসকে বিভ্রান্ত করে উনি বাংলার মানুষের মন জয় করতে চেয়েছিলেন, কিন্তু উনি পারেননি, বাংলার মানুষের জয় করতে পারেননি। উনি একটা সম্প্রদায়কে বেছে নিয়েছিলেন। উনি ভেবেছিলেন যে এই সম্প্রদায়কে ধরে অতি ভবিষ্যতে আমি ভবনদী সারা জীবন পার হয়ে যাব। কিন্তু উনি ভাবেননি যে আমার জন্ম সনাতন ধর্মে। উনি অন্য সম্প্রদায়কে নিজের মনে করে নিয়েছিলেন, যার জন্য উনির পরাজয়। আমাদের হিন্দু শাস্ত্রে আছে আমরা সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছি, আমরা সনাতন ধর্মকে নিয়ে চলবো। কিন্তু উনি ভেবেছিলেন যে আমি সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছি,
আমি অন্য সম্প্রদায়কে নিয়ে আমি সারা জীবন আমি রাজত্ব করে যাব, আমি করে যাব, আমার পরে আমার প্রজন্ম অভিষেক ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী পদে বসিয়ে দিব। এটা হলো না। কারণ একটাই, আমরা যারা হিন্দু আছি, আমরা সনাতন ধর্মী লোক, আমরা ধর্মটাকে বিশ্বাস করি। আমরা বিশেষ করে আমরা সনাতন ধর্মী লোকরা আমরা ভগবান রামচন্দ্রকে মন প্রাণ দিয়ে ভালোবাসি। আর উনি রামকে মানে আমাদের সনাতন ধর্মটাকে গন্ধা ধর্ম বলে, এই বলে উনি নিজের ভিতরে আস্তে 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 সনাতন ধর্মটাকে ঠেলে দিয়েছেন। আর এই পাপের প্রায়শ্চিত্ত আজকে উনি করছেন, যার জন্য উনার আজকে পরাজয়। আর এই পরাজয় উনি নিজে মেনে নিচ্ছেন না। উনি এখনো বলছেন আমি হারিনি। বাংলার মানুষ রায় দিয়েছে, তারপরে উনি বলছেন হারিনি। তাহলে আজকে উনার মনের ভিতরে কি বলছে? বাংলার মানুষের রায় উনি মানছেন না। এটা বাংলার মানুষকে বুঝতে হবে উনি কোন প্রজাতির লোক, উনি কি চায়। আজকে বাংলার মানুষ রায় দিয়েছে গণতন্ত্রের মাধ্যমে, ভোটের মাধ্যমে। উনি পরাজিত, বারবার পরাজিত হচ্ছেন। তবে একবার উনি হচ্ছেন, উনি বারবার বলছে, প্রেস মিট করে বলছে যে ইভিএম এ কারচুপি করছে। আহ, নির্বাচন কমিশনার মানে ওনারা বিজেপির সঙ্গে ভোটে লড়ছিল না, ওনারা নির্বাচন কমিশনারের সঙ্গে লড়ছিল, এরকম ব্লেম করছে নির্বাচন কমিশনের উপরে যে ওরা কারচুপি করছে। তো এবার এটা যদি কি মানে বিরোধীদের একটা টেন্স থাকে নাকি? এরকম কংগ্রেস বলবে আমি হারার পরে ইসেতে এখন কেরালায়, তারপরে তামিলনাড়ু বিরোধীরা মানে এসে করলো কংগ্রেস সরকার নিয়ে আসে। এখন তো কংগ্রেস বলতে পারছে না যে ইভিএম খারাপ, তো এখন আমাদের মাননীয় কেন কান্না করছে যে ইভিএম খারাপ, ইভিএম কারচুপি এবার করছে। ঘটনা হচ্ছে উনি যখন জিতবেন তখন ইভিএম ভালো। এবার যখন উনি হারবেন উনি বলবেন ইভিএম কারচুপি হচ্ছে। এবার উনি বলছেন গণনায় আমাদেরকে হারানো হচ্ছে। উনি যেটা বলবেন, মাননীয়া একটা এমন জায়গায় পজিশন নিয়ে নিছে বাংলায়, সারা বাংলার মানুষকে উনি ভাবছে উনি একলাই হয়তো উচ্চ শিক্ষিত আর সারা বাংলার মানুষ মূর্খ। কারণ উনি জানে না উনি থেকে আমাদের সনাতন ধর্মের লোক কত শিক্ষিত উনি ভাবতে পারছেন না। কারণ উনি একটা এমন সম্প্রদায়ের সঙ্গে মিশে চলছেন যারা মূর্খ সমাজে বাস করে, যারা মূর্খ ওই সমাজকে নিয়ে উনি চলছেন। তাই উনি ভাবতে পারছেন না যে আমাদের সনাতন ধর্ম কত শিক্ষিত। ওরা বাংলায় আমাদের ইতিহাস আছে, আমাদের বাংলা ভারতবর্ষ স্বাধীন করেছিল আমাদের বাংলার লোক। উনি কথায় কথায় বহুত কিছু বলেন, নেতাজির কথা বলেন, সুভাষচন্দ্র কথা বলেন, নজরুলের কথা বলেন, কিন্তু এ মনে প্রাণে আমাদের মাননীয় মনে প্রাণে এমন একটা সমাজের সঙ্গে মিশতে 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 উনি এমন নিচে নেমে গিয়েছেন উনি বুঝতে পারছেন না। তাই উনি বহুত অনেক রকম কথা বলছেন। আমি বলতে চাচ্ছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী
দীর্ঘদিন থেকেই দোধাল গায়ের একটা যে দোধাল গায়ের পালার একটা যে আদত বানিয়ে নিয়েছিল। লাস্ট প্রতিফলন হচ্ছে সেদিন যে ভোটের আগে যে উনি ধর্ণামঞ্চ দিলেন, ওখানে বলছে যে একটা কমিউনিটি আছে না, আমি কন্ট্রোল করে রেখেছি, আমি যদি কন্ট্রোল ছেড়ে দিই, আমি যদি না থাকি, তাহলে একদিন আমি ক্ষমতায় যদি না থাকি, সেরকম দিন আসে তো 1 সেকেন্ডে 12টা বাজিয়ে 13টা বাজিয়ে দিবে। তো মোটামুটি বেশ সময় হয়ে গেছে, মাননীয় নেই ক্ষমতায়, এখন অব্দি আমাদের হিন্দু সম্প্রদায়কে 12টা থেকে 13টা বাজাতে পারেনি। দিদির দোধাল গাইদের যে ইন্ডিকেট করে যে শব্দটা ব্যবহার করেছিল সেই ধর্ণামঞ্চে, তো এই নিয়ে আপনার কি মতামত? ঠিক, আপনি ঠিক বলেছেন। দিদি যে কথাটা বলেছিল যে 12টা থেকে 13 মিনিট 1 সেকেন্ডে এই দুধেল গাইদের আমি লেলিয়ে দেব, নাম বলে নাই, দুধেল গায়ে বলে নাই, উনি বলছেন একটা কমিউনিটি। এই কথাটা বলে আমি ভাবি উনি খুব বেশ করেছেন, নিজের পায়ে নিজে কুড়োলটা মেরেছেন। উনি বুঝতে পারেননি নিজের পায়ে নিজে কুড়োলটা মেরেছেন, কারণ আমাদের সনাতন ধর্মের লোক খুব উচ্চ শিক্ষিত। উনি যে কথাটা উচ্চারণ করেছেন, আমার বাংলার সনাতন ধর্মীয় লোকেরা ঠিক বুঝে নিয়ে গিয়েছে যে একটা কমিউনিটি, উনি একটা কমিউনিটিকে ছেড়ে দিলে কি হবে আমাদের সনাতন ধর্মীয়দের, ঠিক উনি আমাদের চোখ কান সব খুলে দিয়েছেন। যার জন্যই আজকে আমরা সনাতন ধর্মী অবলম্বী লোকেরা একসাথে হয়ে আজকে দিদিকে বিসর্জন দিয়েছি, আমরা দিতে পেরেছি। দিদির খুব বেস্ট করেছেন, নিজের পায়ে নিজেই কুড়ুলটে মেরেছেন। তারপর তো কথা হচ্ছে আমি একটা কথা বলতে চাইবো, সেটা সেকেন্ড পার্টে আসবে। সেটা হলো যে অভিষেক ব্যানার্জি একটা কথা বলেছিল যে বেলা 12টা, মানে 4 তারিখ বেলা 12টার পরে দেখবো কে কোন বাপের কি, এরকম একটা কিছু বলছিল, আমি খুব খারাপ ওয়ার্ড বলছিল। তো এখন আমি দেখছি সোশ্যাল মিডিয়াতে পুরো বন্যা বইছে, অভিষেক ব্যানার্জিকে খুঁড়ছে। সেই নিয়ে আজকে একটা সাংবাদিক কোশ্চেন করেছিল যে অভিষেক ব্যানার্জি তো এভাবে বলেছিল। তো আমাদের দিদি কি বললো, আমি ভিডিওটা দেখাচ্ছি। ত্বরিত করে ঝুলিয়ে পেটা। যাই হোক, এটা আমি উত্তর দিচ্ছি। তো দিদিকে প্রশ্ন করেছিল, আপনি যে বলেছিলেন যে বেলা 12টার পরে সবাইকে ত্বরিত করে ঝুলিয়ে পেটানো হবে, আগে তাকে জিজ্ঞেস করুন, তারপরে অভিষেক ব্যানার্জি উত্তর দেবে। আর প্রেসটা আমি করছি, অভিষেক ব্যানার্জি করছে না। যা জিজ্ঞেস করার আমাকে জিজ্ঞেস করুন। আমি প্রশ্নটার উত্তরটা দিচ্ছি। সাংবাদিক প্রশ্ন করেছিল যে বেলা 12টার পরে কোন বাবা কাকে বাঁচাবে। এর আগে 2021-এ আমরা ছেড়ে দিয়েছিলাম, এবার 26 আর ছাড়া হবে না। তো দেখবো কার কোন বাপ, দিল্লির কোন বাপ এসে বাঁচায়। এই প্রশ্নটা করার পর দিদি ওটাকে লপকায় নিয়ে বলে যে মানে মিথ্যা বলতে বলতে একটা শব্দ সত্যি বলার মতো হিম্মত রাখতে পারেনি। অমিত শাহ এটা বলেনি যে আমি দড়িতে লটকিয়ে সবাইকে লটকিয়ে পিটাবো, এটা কখনো বলেনি, কোথাও বলেনি। অমিত শাহ বলেছিল গুন্ডাদের, তৃণমূলের গুন্ডাদের বলেছিল যে গুন্ডাদের উল্টা লটকিয়ে সিধা করে দিব। তৃণমূল মানে তো গুন্ডা, এটা তৃণমূল মানে গুন্ডা, তো দিদি বুঝে গেছে সব তৃণমূলেই গুন্ডা। ঠিক আছে, এটা হচ্ছে এটার মানে। ঘটনা হচ্ছে সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে
নর্গবাস। আজকে মমতা ব্যানার্জি সর্বনাশ, অসৎ সঙ্গে সর্বনাশ। সর্বনাশ। আজকে মমতা ব্যানার্জি অসৎ সঙ্গে মিশতে মিশতে নিজেকে নিজেই সর্বনাশ করে দিচ্ছে, উনি বুঝতে পারছেন না। তাই আজকে ভবানীপুরের লোক উনি কোথায় কোথায় ভুল করেছেন হারে হারে হিসাব দিয়ে দিয়েছেন। তাই তো আজকে ভবানীপুরে গোহারা হেরেছেন। আচ্ছা, আরেকটা প্রশ্ন ছিল, ভবানীপুরে শুভেন্দু অধিকারীর যে স্কুটনি, কুর্নিশ জানাতে হয় স্কুটনিকে, উনি বলেছেন প্রথম রাউন্ড 7 রাউন্ড অব্দি আমি হারা থাকবো, তারপর ধীরে 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 উঠবে এবং আমি প্রচন্ড লিড পাবো। লাস্টের 4 যে ইসে থাকবে 4 রাউন্ড, লাস্ট 4 রাউন্ডে আমি পাবো লিড। ওনার সম্পূর্ণ স্কুটনি মোতাবেক রেজাল্ট বেরিয়ে এসছে। তারপর আরেকটা হালকা ফুলকা স্কুটনি আমিও করেছিলাম যখন আমি দিল্লি থেকে বাড়ি যাচ্ছিলাম। একটা অটোতে বসে যখন আমি বাগডোগরা থেকে শিলিগুড়ির দিকে আসি, তো অটোওয়ালা তখনই বলেছিল যে এবার ইলেকশনটা হচ্ছে হিন্দু বনাম মুসলমান। ওই অটোওয়ালা বলেছিল হিন্দু বনাম মুসলমান। তখনই আর ওই অটোওয়ালার সঙ্গে একটা আলোচনা করতে করতে অটোওয়ালা আমাকে বলেছিল যে আপনার কি মনে হয় কতগুলো সিট পেতে পারে? তো আমি ওনাকে বললাম যে হয়তো 200-র কাছাকাছি। উনি আমার সঙ্গে একমত হয়েছিলেন। আমি বলেছিলাম যে 90 থেকে 190 থেকে 203, এটা আমার আইডিয়া ছিল। তো এই আইডিয়া আমি আমাদের অনেক বিজেপি কর্মীদের সঙ্গে আলোচনা করছি, কেউ বিশ্বাসই করতে পারে না যে 190 থেকে 200-র উপর হতে পারে, কেউ বিশ্বাসই করতে পারছিল না। এটা আমাদের চ্যানেলে এক্সিট পোলেও আমরা এটা ব্রেক করেছিলাম যে 190 থেকে 202 সিট পাবে। তো সেটা হয়নি, ওটা আমাদের এক্সিট পোল থেকেও বেশি চলে গেছে, ক্রস করে গেছে 2-3 সিট। হ্যাঁ আমি ওই এক্সিট পোলে এই ভিডিও লিঙ্কে দিয়ে দিব। তো আমাদের যারা ভারতীয় জনতা পার্টির কর্মীরা আছে না, এদের সঙ্গে যখন আমি আলোচনা করছি যে 190 থেকে 202টার মতো পেতে হবে, ওরা বিশ্বাস করতে হচ্ছে না। কারণ কি, আমার কিছুটা মনে হয় যারা দূরের থেকে অ্যাবজর্ব করে তারা বোধহয় একটু আইডিয়াটা ভালো লাগাতে হবে। তাই কিন্তু দেখো দিল্লির যে কটা চ্যানেল আছে, প্রতিটা চ্যানেল বলছে যে ভারতীয় জনতা পার্টি আসছে ক্ষমতায়, অথচ বাংলার যেগুলো চটি চাটা মিডিয়া ছিল, যেমন এবিপি আনন্দ, নিউজ 18, ক্যালকাটা, আর কি কি নামের আছে যে চ্যানেলগুলো, একমাত্র আর বাংলা ছাড়া কেউই এটা মেনে নিতে পারছে না যে মমতা ব্যানার্জি যাচ্ছে আর বিজেপি আসছে। মমতা ব্যানার্জি গোয়িং কামিং বিজেপি, কেউ বিশ্বাসই করতে পারছিল না। না ঠিক আছে, এই হচ্ছে সব ঠিক আছে। এবার ঘটনা হচ্ছে যে মিডিয়ার গুলো আছে না, মিডিয়ার গুলো মনে ভয়, হয়তো কি হচ্ছে ওদের মনে ভয়, ওরা সঠিক এক্সিট পোল দিতে পারছিল না, ওরা রানিং পার্টির বিরুদ্ধে বলতে পারছিল না। কিন্তু আপনাদের যে ইউটিউবার চ্যানেলগুলো আছে না, তার মধ্যে যেমন আপনাদের যে টিভি নিউজ, আরামবাগ, এরকম আরো কয়েকটা চ্যানেল আছে, আপনারা যথেষ্ট মনোযোগ দিয়ে স্কুটনি গুলা করেছেন, তাই আপনারা সঠিক তথ্যগুলো দিয়েছেন। বাংলার মানুষ ঠিক বুঝে নিয়েছে যে সাংবাদিক যেগুলো সাংবাদিক নিউজ আছে তাদের কথা এখন বর্তমানে কেউ খাচ্ছে না, মতলব ওদের সাংবাদিকতার মধ্যে ভয় ঢুকে গিয়েছিল। কিন্তু আপনারা ইউটিউব চ্যানেলের মাধ্যমে যারা করছিলেন, আপনাদের মধ্যে
মানসিকতা তৈরি হয়েছিল, আর সেই মানসিকতার মাধ্যমে আপনারা বাংলার মানুষের কাছে সঠিক তথ্যটি তুলে ধরেছিলেন। তাই তো আজকে আপনাদের যে টিভি নিউজের আরো আপনাদের এরকম কয়েকটা চ্যানেল আছে, আপনাদের সুনাম হয়েছে। সবাই আপনাদেরকে ভালোবাসে। যাই হোক, আমাদেরও সময় শেষ। আমাদের যে টিভি বাংলায় আমাদের যে টিভি বাংলায় সময় দেওয়ার জন্য ধন্যবাদ। নমস্কার। নমস্কার।